হ্যালো ভিউয়ার্স, হাসান বায়োলজির পক্ষ থেকে তোমাদের সকলকেই স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় মানুষের লিঙ্গ নির্ধারণ, সেক্স ডিটারমিনেশন অফ ম্যান। এটি দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এই অধ্যায়ের একটি অংশ। লিঙ্গ নির্ধারণ, এই লিঙ্গ জিনিসটি কি সেটা তোমরা যখন দেখবে অনেক জায়গায় ফর্ম ফিল আপ করবে, যে কোনো ধরনের ফর্ম ফিল আপ করবে, সেখানে দেখবে একটা অপশান পাবে লিঙ্গ বা সেক্স বলে। সেখানে দুটো অপশান দেওয়া থাকে, একটা পুরুষ অথবা মহিলা, বা যার ইংরেজিতে হচ্ছে মেল অথবা ফিমেল দেওয়া থাকে। যদিও বর্তমানে আদার্স বলে একটা অপশান দেওয়া থাকে, বা যেটাকে আমরা থার্ড জেন্ডার বলি, তো সেটা বাদ দিচ্ছি, সেটা আলোচ্য বিষয় নয়। তো এই যে মেল ওর ফিমেল দু ধরনের লিঙ্গ আমরা পাচ্ছি। তা লিঙ্গ জিনিসটা কি যদি বলা হয় লিঙ্গের সংজ্ঞা, তাহলে একই প্রজাতির দুটি বিপরীত চরিত্র, একই প্রজাতিভুক্ত জীবের দুটি বিপরীত চরিত্রই হলো লিঙ্গ। যেমন মানুষের ক্ষেত্রে দু ধরনের লিঙ্গ দেখতে পেলাম, সাধারণত দু ধরনের দেখা যায়, একটা হচ্ছে পুরুষ আর একটা স্ত্রী, বা মেল ওর ফিমেল। তাহলে এই লিঙ্গ তার কি করব আমরা নির্ধারণ, অর্থাৎ মেল না ফিমেল সেটা আমরা করব। কিভাবে করব না, ভ্রূণ থেকে, এই যে ভ্রূণ থেকে যখন কোনো সন্তান হয়, সন্তানটি ছেলে হবে না মেয়ে হবে, এটা যে পদ্ধতিতে করা হয় সেটা হচ্ছে লিঙ্গ নির্ধারণ। লিঙ্গ নির্ধারণ কি, কোনো জীবের ভ্রূণ থেকে সন্তানটি ছেলে হবে না মেয়ে হবে, এটি যে পদ্ধতিতে নির্ধারণ করা হয় সেটা হচ্ছে লিঙ্গ নির্ধারণ। এবার এই ভ্রূণটা কোথা থেকে উৎপন্ন হয় সেটা একটু জেনে নিই। আমরা মানুষ প্রজাতির জীবেরা কি করি, প্রজনন করি বা সেক্স করে থাকি। তাহলে সেক্স করতে গেলে দুটো বিপরীত ধর্মী জীবের প্রয়োজন পড়ে, একটা পুরুষ আর একটা স্ত্রী। তাহলে পুরুষ আর স্ত্রী মিলনের সময় কি হয়, পুরুষের পুংগেমেট অর্থাৎ শুক্রাণু এবং স্ত্রী গেমেট অর্থাৎ ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট তৈরি করে। এই জাইগোটটা কোথায় উৎপন্ন হয়, এটা মাতৃগর্ভে উৎপন্ন হয়। আমরা জানি এই যখন পুরুষ আর স্ত্রী মিলিত হয়, তখন এই পুরুষের পুংগেমেট অর্থাৎ শুক্রাণু কি হয়, স্ত্রীদের মধ্যে প্রবেশ করার পর কি হয়, এই শুক্রাণু ডিম্বাণুকে ফার্টিলাইজ করে বা নিষেক করে জাইগোট উৎপন্ন করে। এই যে জাইগোট থেকে বিভিন্ন দশার মাধ্যমে ভ্রূণ তৈরি হয়। বিভিন্ন দশা কি, মরুলা, ব্লাস্টুলা, গ্রাস্টুলা ইত্যাদি। তো সেটা আমাদের আলোচ্য বিষয় নয়, আমাদের আলোচ্য বিষয়ে ভ্রূণটা কিভাবে উৎপন্ন হয় সেটা আমরা পড়লাম বা জানলাম। তাহলে দেখছি এই জাইগোট থেকেই ভ্রূণ তৈরি হয়। ভ্রূণটা থাকে কোথায়, মাতৃগর্ভে। আর এই ভ্রূণ থেকেই আমরা বলে দিতে পারি বা ডাক্তাররা বলে দিতে পারে এই ভ্রূণ থেকে যে সন্তানটা জন্ম হবে সেটা কি ছেলে হবে না মেয়ে হবে। এই যে ভ্রূণ দেখে বলে দেওয়া, এটাই হচ্ছে লিঙ্গ নির্ধারণ। এবার ডাক্তাররা ভ্রূণ দেখে যে বলে দেয়, ভ্রূণের মধ্যে কী পায়, যে বলে দিতে পারে ওটা ছেলে হবে না মেয়ে হবে। ডাক্তাররা ভ্রূণের মধ্যে ক্রোমোজোমের উপস্থিতি, অর্থাৎ ক্রোমোজোমের গুণগত মান, সংখ্যাগত মান, এই দুটার উপর নির্ভর করেই বলে দিতে পারে ওই ভ্রূণটা থেকে ছেলে উৎপন্ন হবে বা মেয়ে উৎপন্ন হবে। তাহলে লিঙ্গ নির্ধারণের সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে, যে পদ্ধতিতে ক্রোমোজোমের গুণগত মান বা সংখ্যাগত মানের উপর ভিত্তি করে প্রাণীর প্রাথমিক দশায় অর্থাৎ ভ্রূণ দশা থাকাকালীন
প্রাণী থেকে পুরুষ বা স্ত্রী উৎপন্ন হবে তা নির্ধারণ করা যায়, তাকে লিঙ্গ নির্ধারণ বলে। কোথা থেকে বলছে? ভ্রূণ থেকে। ভ্রূণ থেকে কি উৎপন্ন হবে? পুরুষ উৎপন্ন হবে না স্ত্রী উৎপন্ন হবে, সেটা বলে দেওয়া যেতে পারে। আর সেটা কার উপর নির্ভর করে? ভ্রূণের মধ্যে যে ক্রোমোজোম আছে সেই ক্রোমোজোমের উপর ভিত্তি করে বলে দেওয়া যেতে পারে ভ্রূণ থেকে ছেলে হবে না মেয়ে হবে। আর এটা যে পদ্ধতিতে বলা যায় সেই পদ্ধতিটা হচ্ছে লিঙ্গ নির্ধারণ। তার লিঙ্গ নির্ধারণ জিনিসটা বুঝতে পারলাম। এবার আমরা পড়ব মানুষের লিঙ্গ নির্ধারণ। মানুষের লিঙ্গ নির্ধারণ অর্থাৎ মানুষের লিঙ্গটা কিভাবে নির্ধারিত হয়। তো এই যে মানুষের লিঙ্গ নির্ধারণ, এটা পুরোটাই ডিপেন্ড করে কার উপর? ক্রোমোজোমের উপর। এখানেই আমরা পড়লাম ক্রোমোজোমের গুণগত মান বা সংখ্যাগত মানের উপর ভিত্তি করে ডাক্তাররা কিন্তু ভ্রূণ দেখে বলে দিতে পারে যে ভ্রূণ থেকে সন্তানটি যে উৎপন্ন হবে সেটা ছেলে হবে না মেয়ে হবে। তাহলে লিঙ্গ নির্ধারণের ব্যাপারটা ডিপেন্ড করছে কার উপর? ক্রোমোজোমের উপর। তাহলে মানুষের ক্রোমোজোমগুলো একটু দেখে নিলে আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে মানুষের ক্রোমোজোমের ছবি, যেটা তোমাদের দ্বিতীয় অধ্যায় দেওয়া আছে, সেখান থেকে আমি ছবিটা তুলে নিয়েছি। এই ছবিটাতে দেখতে পাচ্ছি মানুষের ক্ষেত্রে এগুলো হচ্ছে কি? ক্রোমোজোম। আমরা জানি মানুষের দেহে 46টি ক্রোমোজোম থাকে। দেহে মানে কি? দেহ কোষে, প্রতিটি কোষে, মানে আমাদের বডিতে পুরো বডিতে 46টা ক্রোমোজোম থাকে তা নয়, প্রতিটি দেহকোষে 46টি ক্রোমোজোম থাকে। এই 46টি ক্রোমোজোম আবার দুভাগে বিভক্ত, একটা হচ্ছে 44+2 বলতে পারি। তাহলে 44টি ক্রোমোজোম থাকে অটোজোম বা দেহ ক্রোমোজোম। এই যে এখানে দেওয়া আছে 44টি ক্রোমোজোম অর্থাৎ 22 জোড়া ক্রোমোজোম, এগুলোকে বলা হয় অটোজোম বা দেহ ক্রোমোজোম বলা হয়। আর মানুষের ক্ষেত্রে দুটো ক্রোমোজোম বা এক জোড়া ক্রোমোজোম থাকে, যেটাকে বলা হয় সেক্স ক্রোমোজোম। সেই সেক্স ক্রোমোজোমটা কি? পুরুষদের ক্ষেত্রে XY এবং মহিলাদের ক্ষেত্রে XX। এইটুক কিন্তু আমরা জানি। এটা কি? এটা হচ্ছে মানুষের একটা কোষের ক্রোমোজোম সংখ্যা। মানুষের প্রতিটি দেহকোষে 46টি ক্রোমোজোম থাকে। সেই ক্রোমোজোমগুলো দু রকমের থাকে, তার মধ্যে 44টি ক্রোমোজোম থাকে অটোজোম আর বাকি দুটো ক্রোমোজোম থাকে সেক্স ক্রোমোজোম। এই সেক্স ক্রোমোজোম পুরুষদের ক্ষেত্রে XY আর মহিলাদের ক্ষেত্রে XX। এইটুক পর্যন্ত আমরা জানি। তাহলে এবার আসবো লিঙ্গ নির্ধারণে। যেটা আগে বললাম এতক্ষণ সেটা এখানে লিখে দিয়েছি। 46টি ক্রোমোজোম থাকে। ক্রোমোজোমগুলো আমরা জানি ডিপ্লয়েড অবস্থায় থাকে। ছবিতে দেখতে পাচ্ছ অটোজোমগুলো কী অবস্থায় আছে? ডিপ্লয়েড অবস্থায় আছে। ডিপ্লয়েড মানে কি? জোড়া জোড়া অবস্থা থাকছে, দুটো ক্রোমোজোম একত্রে থাকছে, সবগুলো কি ডিপ্লয়েড অবস্থায় আছে, বা বলতে পারি হোমোলোগাস অবস্থায় আছে। এবার এখানে আসি, ধরো আমি একটা পুরুষ নিয়েছি আর একটা মহিলা নিয়েছি। তো পুরুষের আমরা এটা জানি কিন্তু যে পুরুষের ক্ষেত্রে বা দেহকোষ থেকেই জনন কোষ বা গেমেটের সৃষ্টি হয়। অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে বা আমাদের ক্ষেত্রে পুংগেমেট তৈরি হয়, পুংগেমেট বা শুক্রাণু তৈরি হয়। সেই শুক্রাণুটি কি? এন প্রকৃতির। এই শুক্রাণুটি কোথা থেকে তৈরি হয়? দেহকোষ থেকেই তৈরি হয়। কখন তৈরি হয়? যখন তোমাদের আমি মিওসিস পড়াচ্ছিলাম তখন বলেছিলাম যে আমাদের যে দেহকোষ আছে সেই দেহকোষ থেকেই কিন্তু জনন কোষ বা গেমেট তৈরি হয়। কখন হয়? বয়ঃসন্ধিকালে। অর্থাৎ তুমি একটা যদি ছোট বাচ্চা 8-9 বছরের বাচ্চা নেও, তাদের দেহে কোনো দিন গেমেট দেখতে পাবে না, অর্থাৎ শুক্রাণু বা কিংবা ডিম্বাণু উৎপন্ন হবে না। কিন্তু একটা বয়ঃসন্ধিকালের বাচ্চা নেও, তুমি যদি একটা 15 বা 16 বছরের বাচ্চা নিয়ে থাকো, তাহলে তাদের মধ্যে কি হয়? তাদের দেহের মধ্যে দেহকোষ থেকেই গেমেট উৎপন্ন হয়। তাহলে ধরো আমি এখানে একটা পুরুষ নিলাম। পুরুষের ক্ষেত্রে নিয়েছি কি? দেহকোষ। একটা দেহকোষ নিয়েছি। এই দেহকোষটা কি? আমি তার দেহকোষের ক্রোমোজোমগুলো লিখলাম। এখানে আমি কি লিখেছি? 44
এ, মানে 44টি অটোজোম লিখেছি, প্লাস আমি লিখেছি এক্স আর ওয়াই। এই এক্স ওয়াইটা কি, পুরুষদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম, আর 44 এ কি, 44টি অটোজোম আমি এখানে লিখে দিলাম। এবার কি হবে, এটা কি অবস্থায় আছে, 2n অবস্থায় আছে, মানে ডিপ্লয়েড অবস্থায় আছে। এটা আমি নিলাম কি, দেহকোষ নিয়েছি। এই দেহকোষ থেকে বয়ঃসন্ধিকালে কি হবে, গেমেট উৎপন্ন হবে। তাহলে এখান থেকে গেমেট উৎপন্ন হয়েছে। গেমেট কিভাবে উৎপন্ন হয়, মিওসিস কোষ বিভাজন পদ্ধতিতে, অর্থাৎ এটা 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। মিওসিস মানে কি, এখানে 2n ছিল, এটা ভেঙে 2n হবে। আমরা জানি মিওসিস মানে এটা হয় 2n ভেঙে n আর n সৃষ্টি করে। তাহলে এই যে দেহকোষ, এটার কি হলো, মিওসিস বিভাজন ঘটলো। মিওসিস বিভাজন ঘটে কি তৈরি করলো, গেমেট তৈরি করলো। এর গেমেটগুলো কি কি, এই গেমেটগুলো দেখো, 44কে 2n ছিল, এখানে ধর 2n ছিল, এখানে উৎপন্ন হবে কি n, তার মানে 2nটাকে 2 ভাগে ভাগ করতে হবে। তার মানে আমি ডাইরেক্ট কি করব, এটাকে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করার পর যা আসবে পরপর লিখে দেব। 44কে 2 দিয়ে ভাগ করেছি, কি হয়েছে, 22, 22 এই লিখে দিয়েছি। এবার এখানে দুটো সেক্স ক্রোমোজোম ছিল, এখানে একটা দিয়ে দিলাম। আবার কি করলাম, সেম জিনিস এখানেও করলাম, এখানে কি করলাম, 22 দিয়ে দিলাম, আবার এক্স ওয়াই দিয়ে দিলাম। তার মানে এটাকে আমি ডাইরেক্ট 2 দিয়ে ভাগ করে দিয়েছি। 2 দিয়ে ভাগ করে যা পেরেছি সেটা হলো গেমেট। তাহলে পুরুষদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এদের যে শুক্রাণু বা গেমেটটা হচ্ছে 2 ধরনের গেমেট হচ্ছে। একটা হচ্ছে 22A প্লাস এক্স এবং 22A প্লাস ওয়াই। তাহলে পুরুষদের থেকে আমরা গেমেট উৎপন্ন করলাম। পুরুষদের গেমেটকে পুংগেমেট বা শুক্রাণু বলা হয়। এই গেমেট সবসময় এন প্রকৃতির হয়, অর্থাৎ দেহকোষের এটি অর্ধেক। দেহকোষ নিয়েছিলাম 2n, যেখানে ক্রোমোজোম সংখ্যা 46টি ছিল। এখানে ক্রোমোজোম সংখ্যা কটা হবে, প্রত্যেকটাতে 23টা করে থাকবে, 23টা, 2 into 3, 22টা অটোজোম, একটা সেক্স ক্রোমোজোম, তার মানে 23টা ক্রোমোজোম। এখানেও আছে 23টা। তাহলে আমি কি দেখালাম তোমাদের, গেমেট উৎপন্নটা দেখালাম। ঠিক এরকমই যেখানে এখানে যে ঘটনাটা ঘটলো, মহিলাদের ক্ষেত্রেও ঠিক তেমনই ঘটনা ঘটে। মহিলাদের যদি আমরা একটা দেহকোষ নিই, তার মধ্যে আমরা কি দেখতে পাবো, 46টা ক্রোমোজোম থাকবে। যে 46টা ক্রোমোজোমের মধ্যে 44টা থাকে অটোজোম, আর দুটো থাকে সেক্স ক্রোমোজোম। এই সেক্স ক্রোমোজোম দুটি কি কি, এক্স এক্স। তাহলে মহিলাদের ক্ষেত্রেও কী হবে, গ্যামেট উৎপন্ন হয়। আমরা জানি মহিলাদের ক্ষেত্রে স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু উৎপন্ন হয়। তাহলে এই গ্যামেটগুলো কেমন হবে, এদেরও ক্ষেত্রে আরডি মানে ডিভিশন, মানে রিডাকশন ডিভিশন। আরডির ফুল ফর্ম হচ্ছে রিডাকশন ডিভিশন বা মিওসিস। তাহলে আরডি ঘটলো, অর্থাৎ এখানেও 2n ছিল, গেমেট যখন উৎপন্ন হবে তখন n উৎপন্ন হবে। n কীভাবে করব, ডাইরেক্ট এটাকে আমি 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 2 দিয়ে ভাগ করলে কি হবে, 44কে 2 দিয়ে ভেঙে 44 42 22 হয়েছে, আর এখান থেকে এক্স নিলাম। তাহলে এটা এক ধরনের গেমেট হলো। আবার 22A প্লাস এক্স, এটাও এক ধরনের গেমেট হলো। তাহলে স্ত্রীদের ক্ষেত্রে কি 2 ধরনের গেমেট হচ্ছে, 2 ধরনের বলা ভুল হবে, দুটো গেমেট উৎপন্ন হচ্ছে। একটা হচ্ছে 20A প্লাস এক্স, আবার একটা 20A প্লাস এক্স। তাহলে এগুলো হচ্ছে কি স্ত্রী গেমেট বা ডিম্বাণু, এগুলো হচ্ছে পুংগেমেট বা শুক্রাণু। এবার এই গেমেটগুলো কি হবে, মিলিত হবে, মিলিত হয়ে তো সন্তান উৎপন্ন হবে। এটা পুরুষ, এটা মহিলা। মহিলা প্রজনন ঘটাচ্ছে, মানে তাদের দেহে গেমেট উৎপন্ন হচ্ছে, এই গেমেটগুলো মিলন ঘটছে। তাহলে এই গেমেটগুলোর মিলন হলো। এবার ধরো এই যে গেমেটটা আছে, এই গেমেটটার সঙ্গে মিলিত হলো। বা ধরে নিই এই যে গেমেটটা আছে পুংগেমেট, এই যে পুংগেমেট, এই গেমেটটা যেটা আমি এরোর সাহায্যে দেখাচ্ছি, এই গেমেটটা কি করলো, এই গেমেটটির সঙ্গে যুক্ত হলো, এই স্ত্রী গেমেটটির সঙ্গে যুক্ত হলো।
সেক্স করার পর তো তাই হয়, একটা পুং গ্যামেট একটা স্ত্রী গ্যামেটের সঙ্গে মিলিত হয়। মনে করলাম যে এই গ্যামেটটা অর্থাৎ 22A প্লাস এক্স, এই পুং গ্যামেটটি 22A প্লাস এক্স স্ত্রী গ্যামেটের সঙ্গে মিলিত হলো। মিলিত হয় কি হবে, এখানে মিলিত হয়েছে মানে যোগ হয়ে যাবে, তাহলে এখানে যোগটা দেখিয়ে দিয়েছি, এটা যোগ দেখানোর পর কী হলো 44A প্লাস এক্স এক্স পেলাম আমরা। তাহলে এটা কি, এটা কীরকম, এটা এরকম, এটা আর এটা একই রকম দেখতে, তাহলে এটা কি হলো, মহিলা বা কন্যা বলতে পারি। বুঝতে পারলাম, পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট মিলিত হলো, মিলিত হয়ে গেল মানে কি যোগ করে দিলাম, তাহলে যোগ করলে কি হবে 22টা অটোজম এখানে ছিল, 22টা অটোজম এখানেও ছিল, 22 আর 22 44টি অটোজম হলো, আর দুটো এখানে একটা সেক্স ক্রোমোজোম ছিল, এখানে একটা সেক্স ক্রোমোজোম, দুটো সেক্স ক্রোমোজোম মিলে এখানে একটা দুটো সেক্স ক্রোমোজোম হয়ে গেল। তাহলে এদের দেহকোষে কী উৎপন্ন হলো, 46টি ক্রোমোজোম আছে এদের, 46টি ক্রোমোজোম হয়ে গেলো। তাহলে এই জীবটা কি হবে, কন্যা হবে, কারণ দুটো এক্স ক্রোমোজোম আছে, আর দুটো এক্স ক্রোমোজোম কাদের ক্ষেত্রে থাকে আমরা জানি মেয়েদের ক্ষেত্রে থাকে, তাহলে এটা হলো কন্যা। ঠিক তেমনটাই এক্ষেত্রেও করেছি, এখানে একটা পুং গ্যামেট নিলাম, আবার একটা স্ত্রী গ্যামেটের সঙ্গে মিলন ঘটালাম। পুং গ্যামেটটি আমি কী নিয়েছি 22A প্লাস এক্স, স্ত্রী গ্যামেটটি কি, স্ত্রী গ্যামেটের যে কোনো গ্যামেট নিতে পারি, কারণ স্ত্রীদের ক্ষেত্রে দুটি একই রকমের গ্যামেট উৎপন্ন হয়। তাহলে 20A প্লাস এক্স নিয়ে নিলাম, নেওয়ার পর কী হলো 44A প্লাস এক্স প্লাস এক্স, এই এক্স আর এই এক্স যুক্ত হলো এখানে, তাহলে এই যে অপত্যটা তৈরি হলো সেটাও কী হবে, কন্যা হবে, কারণ এখানে ডবল এক্স আছে দুটো। পুরুষ আর মহিলার মধ্যে পার্থক্য কোথায় হচ্ছে, এদেরও অটোজম, এদেরও অটোজম এক্স একই, এদের ক্ষেত্রে 44 অটোজম, এদের ক্ষেত্রে 44টি অটোজম, কিন্তু পার্থক্যটা হচ্ছে এদের সেক্স ক্রোমোজোম হচ্ছে এক্স ওয়াই, মহিলাদের ক্ষেত্রে এক্স এক্স। তাহলে আমরা এখানে সেক্স ক্রোমোজোম কী পেয়েছি, ডবল এক্স পেয়েছি, তার মানে এটা কন্যা হবে, কন্যা লিখে দিয়েছি। আবার কি করলাম, এবার এদিকটা করলাম যেটা লাল কালি দিয়ে দেখানো হয়েছে। ধরো এই যে একটা পুং গ্যামেট নিলাম, যে পুং গ্যামেট আর এখানে একটা স্ত্রী গ্যামেট নিলাম, এই পুং গ্যামেটটা কেমন না 22A প্লাস ওয়াই, এটা একটা পুং গ্যামেট, প্লাস 22A প্লাস এক্স, এটা একটা স্ত্রী গ্যামেট নিলাম, তাহলে পুং গ্যামেট স্ত্রী গ্যামেট মিলিত হলো, মিলিত হলে জাইগোট হবে, ভ্রূণ ট্রূণ হয়, সন্তান উৎপন্ন হবে। তাহলে এক্ষেত্রে 22A প্লাস ওয়াই প্লাস 20A প্লাস এক্স ওয়াই দুটো যোগ করে দিলাম, যোগ করলে কী হবে, যোগ করার পর দেখতে পাচ্ছ 44A প্লাস এক্স ওয়াই উৎপন্ন হয়েছে, এতে যোগটা তোমরা দেখতে পাচ্ছ এখানে। তাহলে এটা কার বৈশিষ্ট্য আমরা দেখে নিই, লাস্টের দিকে কী আছে এক্স ওয়াই, এক্স ওয়াই কাদের, এক্স ওয়াই ছেলেদের সেক্স ক্রোমোজোম, তাহলে এই যে অপত্যটা তৈরি হবে সেটা কি হবে, পুত্র হবে। আবার কি করলাম, পুং গ্যামেট নিলাম একটা, এই যে পুং গ্যামেট, আবার একটা স্ত্রী গ্যামেট নিলাম, দুটোর মিলন ঘটালাম, মিলন ঘটানোর পর কী হলো, তাহলে 22A 22A, তাহলে 44A হলো। আবার এখানে ওয়াই আছে, এখানে এক্স আছে, তাহলে এক্স ওয়াই পাশাপাশি লিখে দিলাম, তাহলে এক্ষেত্রে এক্স ওয়াই ক্রোমোজোম আছে, তার মানে এক্ষেত্রেও কী হবে, অপত্যটি বা সন্তানটি হবে পুত্র। এখানে হয়তো তোমাদের একটু অসুবিধা হতে পারে, আমি আগে থেকে কন্যা পুত্র এটা লিখে দিয়েছি, কিন্তু তোমরা যদি ব্যাপারটা বুঝে থাকো তাহলে আশা করি কোনো অসুবিধা হবে না। এখানে দুটো জিনিস কমন জিনিস মনে রাখা, সেটা হচ্ছে এক্স আর এক্স যদি থাকে তাহলে হবে কন্যা, কারণ এক্স আর এক্স সেক্স ক্রোমোজোম দুটি মহিলাদের ক্ষেত্রে থাকে, এটা আমরা জানি এখানে পড়েছি, আর এক্স আর ওয়াই এই সেক্স ক্রোমোজোম দুটি পুরুষদের ক্ষেত্রে থাকে, এক্স ওয়াই, আর এক্স এক্স মেয়েদের ক্ষেত্রে থাকে, বাকি 44A দুটোর ক্ষেত্রেই সমান, তার মানে 44A দুজনের ক্ষেত্রেই সমান, 44A মানে কি 44টি অটোজম, ঠিক আছে। তাহলে আমরা পার্থক্যটা বুঝতে পারলাম, পুরুষ আর মহিলার ক্ষেত্রে শুধু সেক্স ক্রোমোজোমেই পার্থক্য, অটোজম কিন্তু একই। তাহলে এই যে একটা পদ্ধতি
যেটা লিঙ্গ নির্ধারণ বললাম, এই পদ্ধতিটাকে বলা হয় XXXY পদ্ধতি। এই পদ্ধতিতে মানুষের লিঙ্গ নির্ধারণ করা হয়। এবার এই যে পদ্ধতি, এখান থেকে একটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। সিদ্ধান্তটা হচ্ছে একজন পুরুষ যার ক্রোমোজোম হচ্ছে 44A প্লাস XY, অর্থাৎ এর যদি পুরুষের জিনোটাইপও বলা যেতে পারে, এই জিনোটাইপ যদি এটা হয়, এবং একটা মহিলা যার জিনোটাইপ 44A প্লাস XX যদি হয়, তাহলে তাদের প্রজননে পুত্র কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা 1:1। এই যে আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, পুরুষ মহিলা নিয়েছি যাদের জিনোটাইপ হচ্ছে 44A প্লাস XY এবং 44A প্লাস XX, পুরুষ মহিলা। এবার এদের মধ্যে কন্যা সন্তান দেখো কটা হয়েছে, দুটো হয়েছে। আবার পুত্র হয়েছে কত, দুটো। তার মানে অনুপাত যদি করি তাহলে 2:2 কেটে গিয়ে কত হচ্ছে 1:2। তার মানে কি বলছে, পুত্র ও কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা 1:2। ঠিক আছে, মানে সমান সমান। এবারে আসব মানুষের লিঙ্গ নির্ধারণে বা সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা। পিতার কী রকম ভূমিকা, আবার একটু ধ্যান দেবে তোমরা এখানে। পুরুষের যদি আমরা দেহকোষটা নিই তাহলে কি দেখব, 46টি ক্রোমোজোম আছে। সেই 46টি ক্রোমোজোমের মধ্যে হচ্ছে 44টি হচ্ছে অটোজোম, লিখে দিয়েছি 44A। আর কি থাকে, দুটো সেক্স ক্রোমোজোম থাকে। সেই সেক্স ক্রোমোজোমটা হচ্ছে XY। তাহলে এই যে ক্রোমোজোমটা বা এই যে জিনোটাইপটা দেখতে পাচ্ছ, এটা কি জনন কোষের। জনন কোষ কেন নাম দিয়েছি, কারণ এখান থেকে গেমেট উৎপন্ন হবে। জনন কোষও বলতে পারি বা দেহকোষও বলতে পারি। আমরা জানি যে দেহকোষ থেকে বয়ঃসন্ধিকালে মানুষের ক্ষেত্রে গেমেট উৎপন্ন হয়। এই দেহকোষ থেকেই বয়ঃসন্ধিকালে গেমেট উৎপন্ন হয়। তাহলে দেহকোষ বা জনন কোষ বা বলতে পারি এটা জনিত্র কোষও বলতে পারি। তাহলে এই জনন কোষটা কী হচ্ছে, 2n প্রকৃতির আছে। এই জনন কোষ থেকে কী হবে, মিওসিস বিভাজন ঘটবে। মিওসিস বিভাজন মানে কি, অর্ধেক হয়ে যাবে 2n/2, মানে n প্রকৃতির হয়ে যাবে। তার মানে কি করব, এটাকে আমরা দুটি ভাগ করব। তাহলে এখানে পুরুষদের ক্ষেত্রে 22A প্লাস X নিলাম একটা, আবার কি করলাম 44কে দুটো ভাগ করেছি, একটা হচ্ছে 22A আর একটা Y বসালাম। তাহলে পুরুষদের ক্ষেত্রে আমরা কি পেলাম, দুটো গেমেট পেলাম, পুংগেমেট বা শুক্রাণু। এবার একটা জিনিস তুমি ধ্যান দিয়ে দেখো যে পুরুষদের ক্ষেত্রে গেমেট দুটো কিন্তু এটা 22A প্লাস X এবং 22A প্লাস Y, দুটো গেমেট কিন্তু দু রকমের। পুরুষদের ক্ষেত্রে দুটো গেমেট কিন্তু দু রকমের। এবার মহিলাদের ক্ষেত্রে যদি দেখি, মহিলাদের ক্ষেত্রে দেখো 44A XX জনন কোষ এটা। আবার এ ধরে সেমভাবে মিওসিস ঘটেছে 22A, 44 থেকে একটা 22A নিয়েছি এখানে, আবার একটা 44 থেকে এখানে 22A নিয়েছি, আর দুটো এক্সের মধ্যে একটা এক্স এঁকে দিয়েছি, আবার একটা এক্স এঁকে দিয়েছি, অর্থাৎ সমান ভাগে ভাগ করে দিয়েছি। তাহলে এখানে কি দু রকমের গেমেট পেলাম, 22A প্লাস এক্স, 22 প্লাস এ 22A প্লাস এক্স, মানে 22টি অটোজোম, একটা সেক্স ক্রোমোজোম যেটা হচ্ছে এন প্রকৃতির, আবার 22টি অটোজোম আর একটি সেক্স ক্রোমোজোম, এটাও এন প্রকৃতির। এবার এই যে স্ত্রী গেমেট দুটাই কিন্তু দেখো, স্ত্রী গেমেট দুটাই কিন্তু একই রকম। তাহলে দুটাই যখন একই রকম গেমেটগুলো, তখন আমরা একে নাম দেব কি, হোমোগেমেটিক ক্রোমোজোম। তাহলে স্ত্রীদের ক্ষেত্রে হোমোগেমেটিক ক্রোমোজোম দেখা যায়। তাহলে এই জন্য স্ত্রীদের বলা হয় হোমোগেমেটিক লিঙ্গ বলা হয়। কিন্তু পুরুষদের ক্ষেত্রে দেখো তোমাদের দু রকমের গেমেট তৈরি হয়েছে, একটা হচ্ছে 22A প্লাস এক্স এবং 22A প্লাস ওয়াই। একটাতে ক্ষেত্রে কি সেক্স ক্রোমোজোম এক্স থাকলো, একটাতে সেক্স ক্রোমোজোম ওয়াই থাকলো। তাহলে দু রকমের গেমেট হয়েছে। এই দু রকমের গেমেটের জন্য পুরুষদের গেমেটকে বলা হয় হ্যাটেরোগেমেটিক ক্রোমোজোম। পুরুষদের ক্রোমোজোমকে বলা হয় হ্যাটেরোগেমেটিক ক্রোমোজোম। তার জন্য পুরুষদের অনেক সময় বলা হয় হ্যাটেরোগেমেটিক লিঙ্গ, পুরুষদের বলা হয়
হেটারোগ্যামেটিক লিঙ্গ। এবার এই যে দু রকমের গেমেট তৈরি হয়েছে পুরুষদের ক্ষেত্রে, দু রকমের গেমেট আবার দুটো নাম দেওয়া হয়। একটা হচ্ছে গাইনোস্পার্ম, মানে যে গেমেটে পুরুষদের যে গেমেটে এক্স ক্রোমোজোমটি থাকে সেটাকে বলা হয় গাইনোস্পার্ম। আবার পুরুষদের যে গেমেটে ওয়াই ক্রোমোজোমটি থাকে তাকে বলা হয় অ্যান্ড্রোস্পার্ম। অ্যান্ড্রো মানে হচ্ছে পুরুষ, গাইনো মানে হচ্ছে মহিলা। যেমন গাইনো শব্দটা তোমরা কীভাবে মনে রাখতে পারবে? গাইনোকোলজিস্ট, মানে আমরা জানি মহিলাদের যে দাদা ডাক্তার তাদের বলা হয় গাইনোকোলজিস্ট। তাহলে এইতে গাইনোকোলজিস্ট থেকে গাইনো শব্দটি এসছে। তাহলে পুরুষদের গেমেটে যদি এক্স ক্রোমোজোম থাকে তাহলে সেই গেমেটটাকে বলা হয় গাইনোস্পার্ম। স্পার্ম কোথা থেকে এসছে? স্পার্ম আমরা জানি শুক্রাণুর ইংরেজি টার্ম হচ্ছে স্পার্ম। তাহলে যে স্পার্মে, সহজভাবে যদি বলা হয় গাইনোস্পার্ম কি বলবো, যে স্পার্মে পুংগেমেট এক্স ক্রোমোজোম থাকে সেটা হচ্ছে গাইনোস্পার্ম। আবার যে স্পার্মে ওয়াই ক্রোমোজোম থাকে সেটা হচ্ছে অ্যান্ডোস্পার্ম। এবারে দেখো, মহিলাদের ক্ষেত্রে কি বললাম, এক ধরনেরই গ্যামেট থাকে, কিন্তু পুরুষদের ক্ষেত্রে দু ধরনের গ্যামেট থাকে। এবার পুরুষদের ক্ষেত্রে এই গ্যামেটটি অর্থাৎ গাইনোস্পার্মটি যদি মহিলাদের যে কোনো একটা গ্যামেটকে, এই গ্যামেটকে কিংবা এই গ্যামেটকে যদি নিষিক্ত করে, মানে এটা যদি এর সঙ্গে মিলিত হয়, এই পুংগ্যামেটটি যদি এইটা বা এটা এই স্ত্রী গ্যামেটটির সঙ্গে মিলিত হয় তাহলে কি উৎপন্ন হবে? কন্যা সন্তান উৎপন্ন হবে। কেন? কারণ 22A প্লাস এক্স, আবার এর ক্ষেত্রে 22A প্লাস এক্স, তার মানে সমান সমান কী হচ্ছে? 44A প্লাস এক্স আর এক্স, দুটাই এক্স হচ্ছে, এরো এক্স মিলে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? এক্স এক্স ক্রোমোজোম কাদের দেখা যায়? মেয়েদের ক্ষেত্রে দেখা যায় বা কন্যা সন্তানদের ক্ষেত্রে দেখা যায়। তাহলে কি হবে? দুটাই কিন্তু কন্যা সন্তান হবে। কি বললাম? গাইনোস্পার্ম যে কোনো স্ত্রী গ্যামেটকে, এই স্ত্রী গ্যামেটকে বা এই স্ত্রী গ্যামেটকে যদি নিষিক্ত করে মানে হচ্ছে কি দুটো মিলিত হওয়া। গাইনোস্পার্ম যে কোনো গ্যামেটকে যদি নিষিক্ত করে তাহলে কি উৎপন্ন? সবসময় কন্যা সন্তানই উৎপন্ন হবে। আবার উল্টাটা যদি বলি, অ্যান্ডোস্পার্ম যদি যে কোনো পুংগে স্ত্রী গ্যামেটকে, এই স্ত্রী গ্যামেটটা হতে পারে বা এই স্ত্রী গ্যামেটটাও হতে পারে, এই দুটো স্ত্রী গ্যামেটকে যদি নিষিক্ত করে তাহলে কি উৎপন্ন হবে? পুত্র সন্তান হবে। কেন? কারণ এই 22 লিখে দিলাম সরাসরি 44 এ প্লাস এই ওয়াই আর এই এক্স কি হবে? এক্স ওয়াই। তাহলে এই এক্স ওয়াইটা কাদের ক্ষেত্রে দেখা যায়? পুরুষদের ক্ষেত্রে দেখা যায়। তাহলে এই অপত্যটা কি তৈরি হবে? আমাদের পুত্র হবে। সেম জিনিস এখানেও, এটার ক্ষেত্রেও হবে। এই 22 হবে 44A, আবার এই ওয়াই আর এই এক্স হবে কি? এক্স আর ওয়াই। আর এক্স ওয়াই ক্রোমোজোম কাদের কাছে? এই অটোজোমটা সবার ক্ষেত্রে একই। এই এক্স ওয়াই ক্রোমোজোমটা কাদের ক্ষেত্রে দেখা যায়? পুরুষদের ক্ষেত্রে দেখা যায়। তাহলে এই অপত্যটা কি হবে? পুরুষ হবে বা ছেলে হবে। তাহলে এই অ্যান্ডোস্পার্ম যদি যে কোনো গ্যামেটকে, অ্যান্ডোস্পার্ম যদি যে কোনো স্ত্রী গ্যামেটকে নিষিক্ত করে তাহলে সব সময় কিন্তু পুত্র সন্তানই উৎপন্ন হবে। আবার গাইনোস্পার্ম যদি যে কোনো গ্যামেটকে, স্ত্রী গ্যামেটকে, যে কোনো ধরনের স্ত্রী গ্যামেটকে নিষিক্ত করে তাহলে সব সময়ের জন্যই কিন্তু স্ত্রী উৎপন্ন হবে বা কন্যা সন্তান উৎপন্ন হবে। তাহলে দেখো, এই যে সন্তান উৎপন্ন হওয়া সেটা নির্ভর করছে কার উপর? পুরুষের উপরেই নির্ভর করছে। পুরুষের যদি অ্যান্ডোস্পার্ম অর্থাৎ ওয়াই ক্রোমোজোমটি যদি ডিম্বাণুকে নিষিক্ত করে তাহলে পুত্র হবে। আবার পুরুষের যদি এক্স ক্রোমোজোমটি বা গাইনোস্পার্মটি যদি ডিম্বাণুকে নিষিক্ত করে তাহলে মহিলা উৎপন্ন হবে। তাহলে সন্তান ছেলে হবে না মেয়ে হবে সেটা পুরোটাই নির্ভর করছে পুরুষের উপর। কারণ পুরুষের ক্ষেত্রেই আলাদা দেখা যায়, আলাদা ধরনের গেমেট দেখা যায়,
কিন্তু স্ত্রীদের ক্ষেত্রে সব গ্যামেটই একই রকম। তাহলে স্ত্রীদের কোনো সেরকম কোনো ব্যাপার থাকে না। পুরুষের গাইনোস্পার্ম যদি ডিম্বাণুকে নিষিক্ত করে, তাহলে সেটা সবসময়ের জন্য কী হবে? স্ত্রী উৎপন্ন হবে। আবার অ্যান্ড্রোস্পার্ম যদি ডিম্বাণুকে নিষিক্ত করে, তাহলে সেটা সবসময়ের জন্য পুত্র সন্তান উৎপন্ন হবে। তাহলে বলা যাচ্ছে যে এই যে সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতাই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, তাহলে সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা বুঝতে পারলাম। এবারে আসবো ক্রিস ক্রস উত্তরাধিকার। ক্রিস ক্রস উত্তরাধিকার জিনিসটা কি? এটা নামের মধ্যে অনেকটা উত্তরটা তোমরা পেয়ে যাবে। উত্তরাধিকার মানে কি, যে বলা যেতে পারে উত্তরাধিকার বললে না, আমরা যে বংশগতি সূত্রে যেটা আমরা পাই, মানে বংশ পরস্পরায় যেটা পেয়ে থাকি, ঠিক আছে, সেটা হচ্ছে উত্তরাধিকার। ক্রিস ক্রস মানে একটু ক্রসের ব্যতিক্রম হয়ে গেছে, আর যে ক্রিস ক্রস হয়ে গেছে। তো দেখে নেব, ছোট্ট একটা আমি উদাহরণ দিয়েছি এখানে, তারপরে আমরা জিনিসটা বুঝবো। প্রথমে ধরো নানা আর নানি। তা নানা নানি প্রয়োজন করেছে, প্রয়োজন করে কন্যা সন্তানের জন্ম দিয়েছে। কন্যা সন্তান বড় হয়েছে, কন্যা সন্তান বড় হওয়ার পর তার বিয়ে দিয়েছে, অর্থাৎ তার স্বামী হলো। এবার কন্যা আর তার স্বামী কী করবে? প্রয়োজন ঘটাবে, আবার প্রয়োজন ঘটিয়ে সন্তান উৎপন্ন করবে। এবার সন্তানটা ধরো ছেলে, তাহলে এটা একটা ঘটনা। এবার যদি আমরা ক্রোমোজোম নিয়ে ভাবি, তাহলে ধরো নানার ক্ষেত্রে কি ক্রোমোজোম ছিল? XY ক্রোমোজোম ছিল। নানির ক্ষেত্রে কি ছিল? XX ক্রোমোজোম ছিল। এবার নানার ক্ষেত্রে এক্স ক্রোমোজোমটি কন্যার মধ্যে চলে এসছে, নানির ক্ষেত্রে দুটো এক্সের মধ্যে যে কোনো একটা এক্স ক্রোমোজোম চলে এসছে, তাহলে কন্যার মধ্যে কী কী ক্রোমোজোম থাকলো? XX ক্রোমোজোম থাকলো। এবার কন্যার বিয়ে হয়েছে, তার হাজব্যান্ড হয়েছে, তাহলে হাজব্যান্ডের মধ্যে কি থাকছে? XY ক্রোমোজোম থাকছে। এবার তাদের মধ্যে এদের কন্যা আর তার স্বামীর মধ্যে প্রয়োজন যখন হলো, বা তারা যখন সেক্স করলো, করার পর যে অপত্যটা তৈরি করলো, সেটা হলো ছেলে। তাহলে ছেলে হবে কি হবে? ছেলের মধ্যে কি ক্রোমোজোম থাকবে? এক্স ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোম থাকবে। ছেলে তার এই এক্স ক্রোমোজোমটি কোথা থেকে পাবে? মাতার দেহে থেকে পাবে। ওয়াই ক্রোমোজোমটি কোথা থেকে পাবে? পিতার দেহে থেকে পাবে। তাহলে এই যে এক্স ক্রোমোজোম, ছেলে যে এক্স ক্রোমোজোমটা পেল, সেটা আমি যেটা লাল চিহ্ন দিয়ে করেছি, লাল যে, তাহলে এই এক্স ক্রোমোজোমটা যদি আমরা একদিক দিয়ে ভেবে দেখি, এটা কিন্তু কোথা থেকে এসছে? নানার দেহ থেকেই এসছে। এই এক্স ক্রোমোজোমটা যদি আমরা একটু ভেবে দেখি, সন্তান বা ছেলে যে এক্স ক্রোমোজোমটি পেল, যেটা আমি লাল কালি দিয়ে তোমাদের দেখিয়ে দিই, সেই এক্স ক্রোমোজোমটা কোথা থেকে পেল? ছেলে বা সন্তান পেল তার নানার দেহ থেকে। তাহলে মানে নাতনি বা নাতি যে এক্স ক্রোমোজোমটা পেয়েছে, সেটা তার নানার দেহ থেকে মায়ের দেহে এসেছিল, এবং মায়ের দেহ থেকে তার দেহতে এসছে। এবারে ধরো এই এক্স ক্রোমোজোমের মধ্যে কোনো একটা বৈশিষ্ট্য প্রচ্ছন্ন অবস্থায় রয়ে গেছে। প্রচ্ছন্ন প্রকট আমরা জানি যে আমাদের যে কোনো বৈশিষ্ট্য জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো জিন আমরা যে জানি যে সেক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। আবার জিনের মধ্যে ধরো এক্স আর ওয়াই আছে, এবার এর মধ্যে যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় সেটা আমরা বলি প্রকট বৈশিষ্ট্য, আর যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় না সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এইটুকু পর্যন্ত আমরা জানি। মেন্ডেলের যখন একসঙ্গ জনন পরীক্ষা তোমাদের পড়িয়েছিলাম, সেখানে আরও আমি ডিটেলসে বলেছিলাম প্রকট প্রচ্ছন্ন ব্যাপারটি, তাহলে আর বিস্তারিত যাচ্ছি না। তার মনে করো যে নানার দেহে যখন এক্স ক্রোমোজোমটা ছিল, সেই ক্রোমোজোমের মধ্যে কোনো একটা বৈশিষ্ট্য প্রচ্ছন্ন অবস্থা রয়ে গেছে। তার নানার দেহে বৈশিষ্ট্য, এবার নানা কি করেছিল? তার বাবার দেহ থেকে পেয়েছিল ধরো। তা আমি আর অত যাচ্ছি না। এবার নানার দেহে মধ্যে কোনো একটা বৈশিষ্ট্য প্রচ্ছন্ন অবস্থায় রয়ে গেছে। সেই বৈশিষ্ট্যটা কী হবে? নানার দেহ থেকে কার মধ্যে এসছে? কন্যা সন্তানের দেহের মধ্যে এসছে। এক্স ক্রোমোজোমটা লাল কালি দিয়ে দেখিয়েছি যেটা, নানার দেহ থেকে সে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি কন্যা সন্তানের দেহে এসছে। এবার কী করলো? কন্যা সন্তানের দেহ কিন্তু ওই বৈশিষ্ট্যটি প্রচ্ছন্ন অবস্থায় রয়ে গেল, প্রকাশ পেল না। আবার সেই বৈশিষ্ট্যটা
কন্যা সন্তানের মাধ্যমে নানা নাতনির দেহে এসছে, নানা নাতনির দেহে, অর্থাৎ এটা যদি গ্র্যান্ডফাদার হয় তাহলে এটা গ্র্যান্ডসন, তার নাতনির দেহে আসলো। কার মাধ্যমে? কন্যার মাধ্যমে হয় তার নাতনির দেহে আসলো, কোনো একটা বৈশিষ্ট্য। তাহলে এখানেও এসছে। এবার এই সন্তানের দেহে এসে ওই প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশ ঘটেছে। উদাহরণ যদি বলি, ধর নানার দেহে একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ছিল যে তার কপালের বাঁ দিকে একটা তিল ছিল, তাহলে নানার দেহের ক্ষেত্রে এটা প্রকাশ পায়নি। নানার দেহ থেকে সেই বৈশিষ্ট্যটা তার মায়ের দেহে এসছে বা কন্যার দেহে এসছে, কন্যার দেহর ক্ষেত্রে ওই বৈশিষ্ট্যটা প্রকাশ পায়নি। কন্যার দেহ থেকে ওই বৈশিষ্ট্যটা তার সন্তানের দেহে যখন আসে তখন ওই বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে, অর্থাৎ সন্তানের কপালের বাঁ দিকে একটা তিল রয়েছে। তাহলে সন্তানের কপালের বাঁ দিকে যে তিল রয়েছে সেই বৈশিষ্ট্যটা আবির্ভাব ঘটেছিল কোথায়? নানার দেহে। নানার দেহে সেই বৈশিষ্ট্যটা প্রচ্ছন্ন হিসাবে রয়ে গেছিল। তাহলে নিশ্চয়ই নানার বাবার দেহে সেটা প্রকট বৈশিষ্ট্য হিসাবে রয়েছিল। নানার বাবার দেহ থেকে নানার দেহে এসছে প্রচ্ছন্ন হিসাবে, নানার দেহ থেকে তার কন্যার দেহে এসছে, কন্যার দেহ থেকে সেই বৈশিষ্ট্যটা আবার সন্তানের দেহে এসে প্রকট রূপে ছড়িয়ে পড়েছে বা প্রকট রূপে রূপান্তরিত হয়েছে। তাহলে এটা হলো ক্রিস ক্রস উত্তরাধিকার। এবার সংজ্ঞা যদি দেখে নিই, মাতামহের অর্থাৎ গ্র্যান্ডফাদারের এস ক্রোমোজোমস্থ প্রচ্ছন্ন জিনের বৈশিষ্ট্য যদি কন্যার মাধ্যমে তার দহিত্রে অর্থাৎ গ্র্যান্ডসনে সঞ্চারিত হয় তাহলে সেই ঘটনাটাকে বলা হয় ক্রিস ক্রস উত্তরাধিকার। উদাহরণ দিলাম, নানার দেহে একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ছিল, নানার বাঁ দিকে কপালে তিল রয়েছিল, নানার না, নানার বাবার ছিল, নানার দেহে ওই বৈশিষ্ট্যটা প্রচ্ছন্ন হিসাবে রয়ে গেছে। সেই বৈশিষ্ট্যটা নানার দেহ থেকে কি হলো? কন্যার দেহে আসলো। কন্যার দেহ থেকে কন্যার যখন বিয়ে হলো, তার স্বামী হলো, স্বামীর সাথে প্রয়োজন ঘটে, আবার সে একটা অপত্য তৈরি করলো বা ছেলে তৈরি করলো। সেই ছেলের দেহে কন্যা থেকে সেই প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি ছেলের দেহে আসলো, আসার পর ছেলের দেহে সেই প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশ ঘটলো, অর্থাৎ ছেলের দেহের মধ্যে কপালে তিল দেখা গেল, বাঁ দিকে কপালে তিল দেখা গেল। তাহলে এই যে ঘটনাটা সেটা হচ্ছে ক্রিস ক্রস উত্তরাধিকার, যেটা হয়ে থাকে এক্স ক্রোমোজোমস্থ প্রচ্ছন্ন জিনের জন্য, মানে এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন জিনের জন্য। ঠিক আছে, তাহলে এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন জিনের জন্য ক্রিস ক্রস উত্তরাধিকার হয়ে থাকে। এবার ওয়াই ক্রোমোজোমে তাহলে নিশ্চয়ই এরকম কোনো একটা ব্যাপার আছে। ঠিক, ওয়াই ক্রোমোজোমেরও প্রচ্ছন্ন জিন থাকে। এবার পুরুষদের ওয়াই ক্রোমোজোমে অবস্থিত প্রকট জিন, সরি একটু বলছি যে আমরা এতক্ষণ যেটা বললাম এক্সের প্রচ্ছন্ন জিন বলছি, এবার এরকম একটা বৈশিষ্ট্য থাকে ওয়াইয়ের ক্ষেত্রে, ওয়াইয়ের ক্ষেত্রে থাকে প্রকট জিন। তো পুরুষদের ওয়াই ক্রোমোজোমে অবস্থিত প্রকট জিন থাকলে তা উত্তরাধিকার সূত্রে পুরুষদের বা পুত্রদের মধ্যে সঞ্চারিত হয়। ঠিক আছে, এই ধরনের জিনকে বলা হয় হল্যান্ড্রিক জিন। ঠিক আছে, তাহলে এই যে ওয়াই ক্রোমোজোম, তার মানে কি বুঝলাম যে ওয়াই ক্রোমোজোমের মধ্যে যদি কোনো প্রকট বৈশিষ্ট্য থাকে, প্রকট বৈশিষ্ট্য মানে কি, যে বৈশিষ্ট্য প্রকাশ পায়, সেই বৈশিষ্ট্যটা বংশ পরস্পরায় পুত্রদের মধ্যে যদি সঞ্চারিত হয় তাহলে সেই ঘটনাটাকে বলা হয় হল্যান্ড্রিক জিন বা হল্যান্ড্রিক বলা হয়। ঠিক আছে, উদাহরণ কি, যেমন কারো পিতার ক্ষেত্রে কানে লম থাকে, কানে যদি লম থাকে তাহলে কি হবে, তার সন্তানের ক্ষেত্রেও কানে লম দেখা দেবে। উদাহরণ কি বলছি হল্যান্ড্রিক জিনের, কোনো পিতার ক্ষেত্রে যদি কানে লম থাকে তাহলে তার সন্তানদেরও ক্ষেত্রেও কানে লম দেখা দেবে। শুধুমাত্র সন্তান মানে পুত্রদের ক্ষেত্রে দেখা যাবে, মহিলাদের ক্ষেত্রে নয়, কারণ ওয়াই জিনটি কি বললাম পুত্রদের মধ্যে দেখা যায়। তাহলে কোনো পিতার দেহে যদি কানে লম থাকে সেই বৈশিষ্ট্যটি তার পুত্রদের মধ্যেও দেখা যাবে, অর্থাৎ তার পুত্রদের ক্ষেত্রেও কানে লম দেখা যাবে। এই ঘটনাটা হলো হল্যান্ড্রিক জিনের উদাহরণ, যেটা নিয়ন্ত্রিত হয় ওয়াই ক্রোমোজোমের মাধ্যমে, ওয়াই ক্রোমোজোমের প্রকট বৈশিষ্ট্যের জন্য। তাহলে এবার যদি হল্যান্ড্রিক জিন কাকে বলে,
যদি সংজ্ঞা বলবো, পুরুষদের ওয়াই ক্রোমোজোমে অবস্থিত প্রকৃত জিন থাকলে তা উত্তরাধিকার সূত্রে পুত্রদের মধ্যে সঞ্চারিত হয়। এই ধরনের জিনকে বলা হয় হল্যান্ড্রিক জিন। তার মানে ওয়াই জিনটি হলো কি হল্যান্ড্রিক জিন। তাহলে আজকে এই পর্যন্ত, আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, খুদা হাফেজ।